সীমান্তে ভারতীয় নাগরিকদের ফের পুশ ইন চেষ্টা, বিজিবির প্রতিরোধ, সীমানা জুড়ে সতর্কাবস্থা। বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকাল। সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত। ৮ দিনের 4 কর্মী বহিষ্কার, জবাব সন্তোষজনক না হলে কাল ব্যবস্থা। হাসপাতাল বন্ধ চান না ভুক্তভোগীরা। এবার জেনজি বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষা খাতে ব্যাপক দুর্নীতি বিরুদ্ধে রাজপথে তরুণরা। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামীকাল 7 জুন বসছে ত্রয়োদশ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। বিকেল 3টায় শুরু হবে অধিবেশন। এই অধিবেশনেই উত্থাপন করা হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এ উপলক্ষে আজ সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাজেট অধিবেশনে দলীয় এমপিদের ভূমিকা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংসদ নেতা। সভা পরিচালনা করেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলে চুরি ও অর্থ পাচারের ফলে বিদ্যুৎ খাতে জনগণের উপরে চাপ পড়েছে, এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দুর্নীতির এই চক্র থেকে বের হয়ে আসতে সময় লাগবে। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, আগামী বাজেটেও বিদ্যুৎ খাতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। সকালে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। সেলিম মালিকের রিপোর্ট। সম্প্রতি বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে প্রায় 17% বৃদ্ধির প্রভাব বিবেচনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। অসন্তোষ জানিয়েছে জনগণও। এমন প্রেক্ষাপটে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে বিদ্যুৎ ও জ্বালানির দাম বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ সময় তথ্যমন্ত্রী জানান, 65% সাধারণ ও নিম্ন আয় বা লাইফলাইন বিদ্যুৎ ব্যবহারকারীদের মূল্য বৃদ্ধির চাপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে। মূল্য বৃদ্ধির চাপ থেকে এই 65 আমরা বের করে নিয়ে আসছি। ইয়ারসির সিদ্ধান্তে তারা ছিল এবং এরা সবাই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী। বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য নির্ধারণটা কিন্তু কেবলমাত্র ভোক্তা দেশ হিসাবে বা আমদানিকারক হিসাবে আমাদের উপর নির্ভর করে না। এটা একটা বৈশ্বিক মানদণ্ড এবং স্ট্যান্ডার্ডের সাথে কিন্তু আমাদের একটা বাধ্যবাধকতার মধ্যে আমরা পড়ে যাই। আর তথ্য উপদেষ্টা জানান, বিদ্যুতের দাম বৃদ্ধির পরও আগামী বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হবে 41,000 কোটি টাকা। বিদ্যুতেও যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে, এরপরও আগামী বাজেটে 41,000 কোটি টাকার মতো বিদ্যুতের ভর্তুকি এখানেও একই রকম ব্যাপার। আমরা তেলেও এই 5 টাকা বাড়ানোর পরও বড় ভর্তুকি দিতে হচ্ছে। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় ডিজিটাল ঝুঁকি মোকাবেলায় বিশেষজ্ঞদের কাছে জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চেয়েছেন তথ্যমন্ত্রী। চ্যালেঞ্জগুলি তো সিভিলাইজেশনের জন্য নতুন, ফলে টেকনোলজিটা যেমন আপনারা বোঝেন, অ্যাট দ্য সেম টাইম এর ইকোসিস্টেমে এর যে ইম্প্যাক্ট এবং সেইটাকে প্রপারলি ডিজাইন করার জন্য পলিসিটাও কিন্তু আপনারাই দিতে পারবেন ভালো। এছাড়া প্রাণ আরএফএল আয়োজিত কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে ক্ষমতায় আসার পরপরই 10,000 টাকা কৃষি ঋণ মকুব করেছে বিএনপি সরকার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সিএনজির বর্তমান মূল্যের উপর আরও 5 টাকা 96 পয়সা মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছে সিএনজি স্টেশন মালিকদের সংগঠন। আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। বিদ্যুতের মূল্য বৃদ্ধি সহ আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে সিএনজি স্টেশন মালিকদের ব্যবসা টিকিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ছে বলে জানান সিএনজি স্টেশন মালিকরা। সিএনজির মূল্যের উপর স্টেশন মালিকদের বর্তমান কমিশন 8 টাকা থেকে বাড়িয়ে 13 টাকা 96 পয়সা করার কথা বলেন তারা। 2013 সালে জ্বালানি মন্ত্রণালয় থেকে স্টেশন মালিকদের কমিশন 2 টাকা 98 পয়সা বাড়ানোর সুপারিশ করার পর 1 টাকা বাড়ানো হয়, কিন্তু এরপর গত 13 বছরে তাদের কমিশন বাড়ানো হয়নি বলেও জানান সিএনজি মালিকগণ। সরকারের সহযোগিতা পেলে বিদ্যুৎ চালিত গাড়ির জন্য তাদের স্টেশনে চার্জিং পয়েন্ট চালু করার আগ্রহের কথাও জানান তারা।
নবজাতক মৃত্যুর এবং সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় 4 কর্মীকে বহিষ্কার করেছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। আর নবজাতক মৃত্যুর বিষয়ে হাসপাতালের জবাব সন্তোষজনক না হলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরকারের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন হাসপাতাল বন্ধের উদ্যোগ বেআইনি। এদিকে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার চাইলেও হাসপাতাল বন্ধ হোক চান না ভুক্তভোগী পরিবারগুলো। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে। বেসরকারি আদ্দিন হাসপাতালে মারা যাওয়া 6 নবজাতকের 5 জন পিতা যোগ দেন সংবাদ সম্মেলনে। এর মধ্যে একজন অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান। তবে হাসপাতালটি বন্ধের কোনো সিদ্ধান্ত যাতে না হয় সে দাবিও জানিয়েছেন তিনি। দোষী ব্যক্তি এবং যদি প্রতিষ্ঠান হয় সেটা ওই মামলা অনুযায়ী চলতে থাকবে। আর আমরা চাই আদ্দিন সার্ভিস যেটা দিচ্ছে হসপিটালের, এটার জন্য দেশকে ক্ষতি করে বা দেশের মানুষ সার্ভিস থেকে বঞ্চিত করা ঠিক হবে না। এ সময় আদ্দিন হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের কারণে 2 জন এবং নবজাতকের মৃত্যুতে অবহেলার ঘটনায় একজন সিনিয়র নার্স সহ আরও 2 জনকে বহিষ্কার করা হয়েছে। আমি এটাকে খারাপ না বলে বলি যে ব্যবহারটি করেছে যেটা অ্যাকসেপ্টেড না। উইল দ্যাট স্যাটিসফাই ইউ? এনিওয়ে, আমরা 2 জন স্টাফকে সাসপেন্ড করেছি অলরেডি। সংবাদ সম্মেলনে আদ্দিন হাসপাতালের পক্ষে আইনজীবী শিশির মনির বলেন, মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও আজীবন বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। Health service must be sophisticated. Definitely, health service must be acceptable. এতে কারোই কোনো আপত্তি নাই, আপনারও নাই, আমারও নাই, কারোই নাই, কোনো পক্ষেরই নাই। কিন্তু আমাদেরকে এটাও নজরে রাখা উচিত বলে আমি মনে করি, সেটা হলো আপনি একটা জিনিসকে পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডেন্স উইথ ল, দেন পানিশমেন্ট দেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না। দুপুরে স্বাস্থ্যমন্ত্রী নিজ বাসায় সাংবাদিকদের বলেন, নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। অকারেন্স তো হয়েছে, 6টা বাচ্চা তো মারা গিয়েছে, এটার একটা ফৌজদারি মামলা হয়েছে। আর আমরা হাসপাতালের মালিক বলতে আমরা লাইসেন্স দেওয়ার মালিক, সে অন্যায় করেছে আমাদের চোখে, আমরা শোকজ করেছি। ভিকটিমস কি বললো বা না বললো, দ্যাট উইল নট ক্রিয়েট এনি ইম্প্যাক্ট অন আস। উইল গো অ্যাজ পার ল, অ্যাজ পার আওয়ার ইনকোয়ারি। রোববার হাসপাতালটির বিষয়ে সিদ্ধান্তে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মশরুর সালেকিন এই রায় ঘোষণা করবেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ধার্য করা হয়। মামলায় 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে রায় ঘোষণার আগেই আদালতে হাজির করা হবে। রামিসা হত্যা মামলায় 18 জন সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য নেওয়া হয়। গত 19 মে দুপুরে পল্লবীর একটি বাসা থেকে রামিসার গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় করা মামলায় 24 মে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। সবশেষ 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও হাম উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে 91 জন এবং হাম সন্দেহে 522 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় ঢাকা বিভাগে 2 শিশু এবং সিলেট বিভাগে 1 শিশু হামের উপসর্গ নিয়ে মারা যায়। আর সারা দেশে হাম এবং এর উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে 1032 শিশু। 15 মার্চ থেকে এ পর্যন্ত 87,411 জন হামে আক্রান্ত হয়েছে। আর হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে 63,134 শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 58,964 জন। বিগত সরকারের ব্যর্থতার কারণেই দেশে হামের প্রকোপ দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সরকার দলীয় বৈঠক শেষে তিনি এ কথা জানান। এটা সম্পূর্ণ বিগত সরকারের একটা কার্যক্রমের ফসল, যা তারা হামের টিকা আনে নেই এবং হামের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার নির্দেশেই। দ্বিতীয়ত যেটা হয়েছে তা হলো ডেঙ্গি প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিশেষ করে বরিশাল অঞ্চলে, যাতে ডেঙ্গুটা আমরা
পর্যায়ক্রমে মানে ডেঙ্গুর যেন প্রভাব বিস্তার না করতে পারে তার জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণের জন্য কার্যক্রম নেওয়া হয়েছে। এটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। একই সাথে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য যেসব কাজ করা দরকার বলে তিনি মনে করেছেন বা মনে করে সেই সব কার্যক্রম হাতে নেওয়ার জন্য তিনি বলেছেন। আসন্ন বাজেটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় প্রতিফলন দেখতে চায় আমার বাংলাদেশ পার্টি। রাজধানী বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কার্যকর এবং বাস্তবায়নযোগ্য বাজেটের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় দলটি। এ সময় রাজস্ব সংগ্রহ এবং রাজস্ব ব্যবস্থাপনায় এনবিআরকে ভাগ করার দাবি জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাজেট নিয়ে প্রথাগত আলোচনা ছাড়া সংস্কারধর্মী কোনো আলোচনা নেই জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বাজেটে 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান। প্রথাগত বাজেটে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না বলেও মন্তব্য করেন তিনি। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বিদ্যুৎ খাতে সংস্কার করে দুর্নীতি বন্ধের আহ্বান জানান। দেশের সব পণ্যের মান নির্ধারণ এবং ভোক্তাদের আস্থা অর্জনে বিএসটিআইকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানী তেজগাঁওয়ে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই কার্যালয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এ আলোচনায় শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, এফবিসিসিআই প্রশাসক আব্দুর রহিম খান, বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক উপস্থিত ছিলেন। বিসিবি নির্বাচন প্রসঙ্গ। বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 8 জন নির্বাচিত হওয়ায় নির্বাচনী আকর্ষণ কমেছে অনেকটাই। তাই 23 পদের মধ্যে বাকি 15টি পদ নিয়েই হবে ভোটের লড়াই। মমিনুর রিপনের রিপোর্ট। ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি চলছে বিসিবিতে। নির্বাচনকে ঘিরে বিসিবি কার্যালয়টা নতুন করে সাজলেও কিছুটা হলেও আকর্ষণ কমেছে ভোটযুদ্ধের। ক্যাটাগরি 1 থেকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা 10 পরিচালকের মধ্যে 7 জনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও আবদুল্লাল ফুয়াদ, সিলেট থেকে কায়ুম চৌধুরী, চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নানু ও মঈনুদ্দিন চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিনের পরিচালক পদ আগেই নিশ্চিত। এই ক্যাটাগরিতে তাই নির্বাচন হবে খুলনা ও বরিশাল বিভাগে। এছাড়া ক্যাটাগরি 3 থেকে পরিচালক হচ্ছেন সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। তাই নির্বাচনী লড়াইটা হতে যাচ্ছে ক্যাটাগরি 2-এ ঢাকার ক্লাবগুলোর। এই ক্যাটাগরিতে 12 পদের বিপরীতে প্রথমে 18 জন মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত লড়বেন 16 জন প্রার্থী। 76 জন কাউন্সিলরের ভোটে এই ক্যাটাগরির পরিচালকরা নির্বাচিত হবেন। তবে পোস্টাল ভোটের কারণে এই ক্যাটাগরিতে অধিকাংশ পরিচালকের পদই অনেকটাই নিশ্চিত বলে গুঞ্জন আছে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর নতুন পরিচালকদের সভায় নির্বাচিত হবে বিসিবির নতুন সভাপতি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।